আমাকে 1000-5 টাকা দাও রাহুল। নতুন একটা ড্রেস কিনবো। সামনে শনিবার তোমাদের অফিসে পিকনিক আছে না, ওখানে পরে যাব। রাত্রে নাইট ক্রিমটা মুখে ঘষতে ঘষতে বলে বিপাশা। বিছানায় বসে স্মার্টফোনের মধ্যে ডুবে থাকা রাহুল অবাক হয়ে তার দিকে তাকায়। আবার টাকার দরকার তোমার? এই 1 সপ্তাহ আগেই তো 2000 টাকা দিলাম। আবার নতুন ড্রেস কিনবে? কেন? তোমার তো এত ড্রেস আছে। নতুন নতুন শাড়ি, সালোয়ার, স্কার্ট, লং ফ্রক, গাউন, লেহেঙ্গা, জিন্স, টপ। এতেই তো দুটো আলমারি পুরো ঠাসা। এর মধ্যে যে কোনো একটা পরে নেবে। সামান্য একদিনের অফিস পিকনিকের জন্য নতুন ড্রেসের কি প্রয়োজন সোনা? যা বোঝো না তা নিয়ে কেন কথা বলো, বলো তো? আলমারিতে যে ড্রেসগুলো আছে তা সব পুরনো। বিভিন্ন সময় পুজো পার্বণে, তোমার কলিগদের বাড়ির অনুষ্ঠানে পরে গেছি। তোমার বন্ধুর বউরা সবাই ওগুলো দেখেছে। ওসব আর পরবো না। পুরনো ড্রেস পরে গেলে ওরা ঠিক প্রশ্ন করবে, এটা তুমি বাবাইয়ের বার্থডেতে পরেছিলে না বিপাশা? যা শকুনের নজর তোমার কলিগদের বউগুলোর! বাপরে বাপ! পিকনিক করতে তো নয়, সবাই অপরের শাড়ি গয়না পোশাক পরিচ্ছদ দেখতে ও দেখাতে আসে। রাহুল একটু তোষামোদের সুরে বলে, ওদের কথা বাদ দাও বিপাশা। তুমি কি ওদের মতো? তুমি যে কোনো ড্রেস পরো না কেন, সবসময় তোমাকেই দ্য বেস্ট লাগে। আমি তো আমার সুন্দরী বউটার দিক থেকে চোখ ফেরাতে পারি না। আর আমার সব বন্ধুরাও তোমার দিকে মুগ্ধ চোখে তাকায়। তোমার কত প্রশংসা করে বলো তো? রাহুলের কথা শুনে বিপাশা মনে মনে ভাবে, সেটা কি আর আমি বুঝি না? আমি যেখানেই যাই না কেন, পুরুষরা যে আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায়, বারবার চোরা চাহনি দেয়, সেটা তো আমি ভালোই উপভোগ করি রাহুল। আর সেজন্যই তো একটু সময় নিয়ে সাজগোজ করি। ধৈর্য ধরে পছন্দ মতো পোশাক গয়না পরে যাই। সমস্ত পার্টির মধ্যমণি তো আমিই থাকি। আর সেজন্যই তো উপস্থিত সব মহিলারা আমাকে হিংসা করে, ঈর্ষা করে। বিপাশাকে চুপ করে থাকতে দেখে রাহুল বলে, এবারের পিকনিকটাতে স্বয়ং বিডিও সাহেব ওনার স্ত্রীকে নিয়ে উপস্থিত থাকবেন, কথা দিয়েছেন। এবার একটা ভালো শাড়ি পরে পিকনিকে যাবে বিপাশা। ওয়েস্টার্ন ড্রেস পরো না প্লিজ। বিরক্তিতে ভুরু কুঁচকে যায় বিপাশার। কেন? তোমাদের বিডিও স্যার কি বলে দিয়েছেন তোমাদের অফিসের মহিলা স্টাফেরা, অফিসারদের স্ত্রীরা কি পরে পিকনিকে যাবে? না না, তা কেন? স্যার কেন এসব বলবেন? আসলে আমাদের নতুন বিডিও স্যার অতি অমায়িক ভদ্রলোক। অফিসে জয়েন করেই অফিসে নতুন প্রাণের সঞ্চার করেছেন তিনি। আমাদের সঙ্গে ওনার সম্পর্ক অফিসিয়াল কম, পারিবারিক বেশি। উনি অত্যন্ত সহজ সরল ও প্রাণবন্ত মানুষ। এত বড় পোস্টে আছেন, তবুও কোনো অহংকারের লেশ মাত্র নেই। অফিসের সবাইকে দাদা, দিদি, ভাই, বোন, মাসিমা ইত্যাদি সম্বোধন করেন। শুনেছি উনি গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। শুধুমাত্র মেধার জোরে আজ এত বড় চাকরি পেয়েছেন। আমরা পিকনিকে নেমন্তন্ন করতেই উনি সানন্দে তা গ্রহণ করেন। আবার নিজে থেকেই বলেন যে পিকনিকের দিন ওনার স্ত্রীকেও সঙ্গে আনবেন। শুনেছি কোনো এক বিদ্যালয়ের শিক্ষিকা ওনার স্ত্রী। বাহ, বাবা! নতুন বিডিও স্যারের এত প্রশংসা! আচ্ছা, পিকনিকের দিন দেখা যাবে তোমাদের স্যারকে। কিন্তু তোমাদের স্যার ম্যাডামের জন্য আমি শাড়ি পরতে পারবো না রাহুল। পিকনিক মানেই সারাদিনের প্রোগ্রাম। সারাদিন ওই 12 হাতের শাড়ি পরে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি গাউন পরেই যাব, সে তুমি যতই বারণ করো না কেন। আর ওই 5000 টাকাটা লাগবে জানো। সে তার ক্রিয়েশনে নতুন একটা কালো রঙের গাউন দেখেছি। ওটা বুকও করে রেখেছি। এখন শুধু পেমেন্ট দিয়ে নেওয়াটা বাকি আছে। শুনতে পাচ্ছ তুমি? ফোন রেখে ততক্ষণে শুয়ে পড়েছে রাহুল। কোলাঘাট পেরিয়ে রূপনারায়ণের তীরে পিকনিক করার মতো ঘেরা জায়গার ব্যবস্থা করা আছে। চারপাশে যত্ন করে লাগানো গাছপালা, নানা রকমের ফুলের সমাহার। মাঝে মাঝে একখণ্ড সবুজ ঘাসের জমি। অত্যাধুনিক সুবিধাযুক্ত ছোট ছোট খড় দিয়ে ছাওয়া কটেজ করা। মাঝে ছোট ছোট পরিষ্কার জল ভর্তি পুকুরের মতো তৈরি করা কৃত্রিম জলাশয়। তাতে বোটিংয়ের ব্যবস্থাও আছে। পাশের একটা জলাশয়ে এক ঝাঁক সাদা হাঁস ভেসে বেড়াচ্ছে। চারদিকে দোলনা লাগানো। তারপরে এই সাজানো গোছানো বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্ক। বাচ্চাদের খেলনার রকমারি উপাদানে ভর্তি। এক কথায় জোর করে একটা ছোটোখাটো গ্রামের পরিবেশ ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। মাঝে মাঝে নারকেল, সুপারি, দেবদারু, ঝাউ গাছ লাগানো। একটু দূরে নদী দেখা যাচ্ছে। খুব সুন্দর মনোরম পরিবেশ।
এখানেই রাহুলদের পিকনিকটা হচ্ছে। ডিসেম্বরের মাঝামাঝি সময় চলছে। তীব্র শীত এখনো পড়েনি, তবুও বাতাসে একটা হালকা ঠান্ডার আমেজ। বিপাশা কালো রঙের গাউনটা পরেই খুব সুন্দরভাবে সেজে এসেছে, সাথে মানানসই জুয়েলারি, হালকা মেকআপ ও কালো ব্র্যান্ডের রোদ চশমা। কিন্তু পিকনিকে এসে তার ভীষণ মুড অফ হয়ে গেছে। অন্যান্য বারের মতো সৌরভ, জ্যোতিপ্রিয়, দেবেশদা, কনিষ্ক, রূপেশ দ্বারা কেউ তার সাজগোজের সেভাবে প্রশংসা করেনি বা তাকে কেউ গুরুত্ব দেয়নি। সবাই ব্যস্ত নতুন স্যার ম্যাডামের আসার প্রতীক্ষায়। রাহুলও ভীষণ ব্যস্ত। স্যার ম্যাডামকে আপ্যায়নের দায়িত্ব তার উপর। সীমা, জুইদি, আলেয়া, তিথি, রেম্পা, সুদেশনাদি, এদের প্রত্যেকেরই আলোচনার বিষয়বস্তু নতুন বিডিও স্যার ও ম্যাডাম। আসলে বিডিও অফিসের স্টাফেদের বাৎসরিক এই পিকনিকে কখনো ভূতপূর্ব কোনো বিডিও সাহেব উপস্থিত থাকেননি। এবারে প্রথা ভেঙে নতুন বিডিও সাহেব কলিগদের সঙ্গে পিকনিকে যোগ দিচ্ছেন। তাই তাকে খুশি করার, তার পছন্দ মতো সব কিছু করার জন্য সবাই ব্যতিব্যস্ত। দেবেশদা ব্যস্ত সমস্ত হয়ে মহিলাদের দিকে এসে বলেন, তোমরা প্রথমেই ম্যাডামের হাতে গোলাপের তোড়াটা দেবে, তারপর স্যার ম্যাডামের জন্য আনা স্পেশাল শরবত ও পরে মিষ্টি তোমরাই ওনাদের পরিবেশন করবে। হাসিমুখে ম্যাডামকে একটু সঙ্গ দেবে, দেখো যেন ওনাদের কোনো অসম্মান না হয়। এসব দেখে শুনে পুরো গা পিত্তি জ্বলে যাচ্ছে বিপাশার। আজ সব মহিলারা হয়তো তাদের স্বামীদের কথা মতো অথবা নিজেদের পছন্দ মতো সবাই শাড়ি পরে এসেছে, শুধুমাত্র সেই গাউন পরেছে। এতে বেশ বিরক্ত লাগছে তার। অন্যবার সবাই গাউন, লং ফ্রক, আনারকলি সালোয়ার, জিন্স টপ পরেই আসতো। তারপর পিকনিকের ফাঁকে তাদের নাচ, গান, দেদার মস্তি চলতো। আর এইবার যেন সবাই তাকে ব্যঙ্গ করতেই একযোগে শাড়ি পরেছে। রাহুল যে স্পষ্টতই তার প্রতি বিরক্ত, অসন্তুষ্ট, তা হবে ভাবেই বুঝিয়ে দিচ্ছে। একদম ভালো লাগছে না বিপাশা। সব কিছুর যেন তারটাই কেটে গেছে। হঠাৎ সে শুনে সবাই বলা বলি করছে, বিডিও সাহেব এসে গেছেন, বিডিও সাহেব এসে গেছেন। দ্রুত দেবেশদা এসে নিজের স্ত্রীকে বলে, জুই, তুমি ওনাদের শরবত রেডি করো ও জলখাবারের দিকটা দেখো, আর গোলাপের তোড়াটা বিপাশা তুমি ম্যাডামের হাতে দেবে। একটা কালো হুন্ডাই গাড়ি থেকে নামে মনামি ও রিতম। হাওড়ার নিমপুরা ব্লকের বিডিও রিতম চৌধুরী এবং তার স্ত্রী মনামি চৌধুরী। অফিসের সবাই প্রচণ্ড ব্যস্ত। রাহুল শশব্যস্ত হয়ে রিতমের হাত থেকে গাড়ির চাবিটা নিয়ে নিজেই ড্রাইভ করে পার্কিং এরিয়ার দিকে চলে যায়। সবার দিকে তাকিয়ে রিতম ও মনামি স্মিত হাসছে। আলাপচারিতা, নমস্কার, প্রতি নমস্কারের পালা চলছে। সবার মাঝে থেকেও বিপাশা পুরো স্থির হয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, তার সম্মিত ফিরে জুইদের ধাক্কায়। কোনো রকমে পুতুলের মতো হেঁটে গোলাপের তোড়াটা মনামির হাতে ধরিয়ে অস্ফুটে বলে, ওয়েলকাম ম্যাডাম, ওয়েলকাম স্যার। মৃদু হেসে গোলাপের তোড়াটা হাতে নিয়ে থ্যাঙ্কস বলে পাশ কাটিয়ে এগিয়ে যায় মনামি ও রিতম দুজনে। এরপর পিকনিক ভীষণ জমে ওঠে। বলা যায় রিতম একাই জমিয়ে রাখে। স্ত্রী মনামির অনুরোধে গিটার নিয়ে একটার পর একটা গান গায় রিতম। তাকে কখনো কখনো যোগ্য সঙ্গত করে মনামি। অফিসের সবাই স্যার ম্যাডামকে এত খোলামেলাভাবে পেয়ে ভীষণ আপ্লুত। খুব সাধারণ হালকা আকাশি রঙের একটা পিওর সিল্ক শাড়ি ও সাদা মুক্তোর গয়না পরে এসেছে মনামি। তাতেই সে সবার মধ্যমণি ও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। মাঝে মাঝে সে হেসে উঠছে, আর তার দিকে শ্রদ্ধা ও সম্মানের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে উপস্থিত সব পুরুষ মহিলারা। মহিলারা সব ফিসফাস আরম্ভ করেছে, দেখ দেখ, কত বড় অফিসারের স্ত্রী, কিন্তু কোনো অহংকার নেই, কি সুন্দর সহজভাবে আমাদের সঙ্গে কথা বলছে। আজ নিজেকে ভীষণ পরাজিত, বিধ্বস্ত মনে হচ্ছে বিপাশার। দলের সবার মধ্যে থেকেও বড়ই আনমনা সে। মনে পড়ে যাচ্ছে বেশ কিছু পুরনো কথা। আমি আর কতদিন তোমার জন্য অপেক্ষা করবো রিতম? এতদিনেও একটা চাকরি জোটাতে পারলে না তুমি? বাবা মা আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। ভালো ভালো সরকারি চাকুরে পাত্র আসছে। আমি বাবা মাকে কি বলবো? বিপাশা অত্যন্ত বিরক্ত সহকারে, এই চাকরি না পাওয়াটা কি আমার দোষ? আমি তো আপ্রাণ চেষ্টা করছি বিপাশা। ইংরেজিতে এমএটা কমপ্লিট করার পর থেকেই বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছি। একটু সময় দাও, একটা না একটা কিছু পেয়ে যাব। তুমি ততদিনে বরং বাংলায় এমএতে ভর্তি হয়ে যাও। পড়াশোনাটা কমপ্লিট করে নাও, আর একটু ধৈর্য ধরো প্লিজ। আমি আর পড়বো না রিতম, আমার পড়তে ভালো লাগে না। তুমি তাড়াতাড়ি চাকরির চেষ্টা করো, না হলে আমাকে হারাতে হবে। আমার মা বাবা চাকুরের ছেলে ছাড়া আমার বিয়ে দেবে না, বুঝলে তুমি? উদাসীন রিতম চুপচাপ থাকে। মনে মনে ভাবে,
চাকরি কি কোনো গাছের ফল যে চাইলে টুপ করে পেরে নেবে? বিপাশা বুঝেও বুঝতে চায় না কেন, কে জানি। নিজের অক্ষমতার প্রতি খুব রাগ হয় রিতমের। তোর ব্যাপার স্যাপার কি একটু খুলে বলতো বিপাশা, রিতমদার সাথে এই জঘন্য খেলাটা খেললি কেন? একদিন বিপাশাদের বাড়িতে এসে হাঁপাতে হাঁপাতে বলে মনামি। বিপাশা ও মনামি সেই স্কুল জীবনের অভিন্ন হৃদয় বান্ধবী। উচ্চ মাধ্যমিকের পর দুজনে একই সঙ্গে রাজা গঙ্গাধর কলেজে বাংলা অনার্সে ভর্তি হয়। দুই বান্ধবীর চেহারা, গঠন, প্রকৃতি, স্বভাব সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। মনামি রোগা পাতলা শ্যামলা শান্ত প্রকৃতির এক মেয়ে। অন্যদিকে বিপাশা ফর্সা পাতলা অত্যন্ত সুন্দরী, চাকরিরত বাবা মায়ের আদরের মেয়ে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে মনামির পড়াশোনায় প্রখর বুদ্ধি। অন্যদিকে বিপাশা চঞ্চল উচ্ছল, পাহাড়ি নদী, মন সর্বদাই উড়ু উড়ু। তবুও দুজনের প্রগাঢ় বন্ধুত্ব। কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের গান শুনেই তার থেকে 1 বছরের সিনিয়র রিতমের প্রেমে পড়ে যায় বিপাশা। আর তখন থেকেই বান্ধবীর প্রেম কাহিনীর নীরব দর্শক মনামি। মনামির উদ্বিগ্ন মুখের দিকে তাকিয়ে বিপাশা বলে, ও, তুই শুনে ফেলেছিস? তা কে বললো তোকে খবরটা? রিতম? না রে, রিতমদা কেন তোদের পার্সোনাল ব্যাপারে আমার সাথে আলোচনা করবে? আমাকে তোর বোন তিয়াশা বলল তোর নাকি কলকাতায় বিয়ে ঠিক হয়ে গেছে। তুই ঠিকই শুনেছিস মনামি, আমি রিতমের সঙ্গে অনেকদিন আগেই ব্রেকআপ করে নিয়েছি। এই বলবো বলবো করে তোকে কথাটা বলা হয়ে ওঠেনি। আর এখন আমি একজনের সাথে সম্পর্কে আছি, খুব শিগগিরই বিয়ে করব তাকে। সম্বন্ধটা অবশ্য বাবা মা আগে ঠিক করেছিল, পরে কথা বলতে বলতে আমাদের প্রেম হয়ে গেছে। ওর নাম রাহুল সেনগুপ্ত, ইঞ্জিনিয়ার, বর্তমানে সরকারি চাকরি করে। তাছাড়া রাহুলের বাবা মা দুজনেই সরকারি চাকরি করেন। কলকাতায় নিজেদের বড় দোতলা বাড়ি, বাড়িতে নিজেদের গাড়ি আছে। রাহুল ওর বাবা মায়ের একটি ছেলে, একমাত্র বিবাহিত বোন পুনেতে থাকে। ছোট্ট নির্ঝঞ্ঝাট পরিবার, আর কি চাই। সামনের ফাল্গুন মাসে বিয়ের দিন ঠিক হয়ে গেছে। বিস্মিত মুখে মনামি বলে, আর রিতম দা? রাহুলের সঙ্গে রিতমের কি কোনো তুলনা হয় বল? রিতম এখনো কাঠ বেকার, এতদিনেও একটা সরকারি চাকরি জোটাতে পারল না। তাছাড়া ওই তো বাড়ির অবস্থা, অসুস্থ বাবা, রোগ জর্জরিত মা, আর আইবুড়ো বোন। এই অবস্থায় আমার রিতমকে বিয়ে করার প্রশ্নই আসে না। আর কোনো মতে রিতম যদি কোথাও একটা কেরানির চাকরি পায়, তাহলে নিজের পায়ে দাঁড়াতে আর পারিবারিক দায় দায়িত্ব মেটাতেই সবসময় ও অর্থ চলে যাবে। আলাদা করে আমাকে দেওয়ার মতো কিছুই থাকবে না ওর কাছে। আর তাছাড়া রিতমের ওই বাড়িতে গিয়ে ওর বাবা মায়ের সাথে আমার থাকা একেবারেই অসম্ভব। তাই সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। অবাক বিস্ময় মনামি বলে, তাহলে এতদিন যে রিতমদাকে ভালোবাসলি, ওর সাথে একসাথে ঘুরলি, এগুলো কি সব অভিনয় ছিল? রিতমদাকে জেনে, ওর পারিবারিক অবস্থা জেনে বুঝেই তো ভালোবেসেছিলি? না রে, রিতমকে আমি সত্যিই ভালোবেসেছিলাম। আসলে কি ভেবেছিলাম বলতো, সেই মাধ্যমিক থেকে রিতমের চোখ ধাঁধানো রেজাল্ট, কলেজে বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় ইংরেজিতে ফার্স্ট ক্লাস পেয়েছে। তাহলে কোনো বড় সড়ো চাকরি নিদেন পক্ষে বিদ্যালয়ে শিক্ষকতার চাকরিও অনায়াসে জুটিয়ে নেবে। তাহলে তাতে আমার বাবা মায়ের কোনো আপত্তি থাকবে না, আর আমার ভবিষ্যৎ জীবনটাও ভালোভাবে কেটে যাবে। কিন্তু এত ভালো রেজাল্ট করে কি হলো বলতো? নিজের দায়িত্ব নিতে পারছে না রিতম, আর আমার কি দায়িত্ব নেবে? একটা ছেলে যে তোর প্রেমিক, সে একটা সরকারি চাকরি পাচ্ছে না বলে তুই তার হাতটা ছেড়ে দিবি? এ কেমন প্রেম তোর বিপাশা? তুই সত্যিই রিতমদাকে ভালোবাসিস, নাকি তার সরকারি চাকরিকে? ভালোবাসার সঙ্গে সরকারি চাকরি পাওয়ার কি সম্পর্ক? বি প্র্যাকটিক্যাল মনামি। জীবনে ভালোভাবে বাঁচতে গেলে টাকা আগে প্রয়োজন। শুধু প্রেম ভালোবাসা দিয়ে জীবন কাটানো যায় না। আমি আমার বাবা মায়ের কাছে যেভাবে আদরে প্রাচুর্যে মানুষ, রিতম কখনো আমাকে সেভাবে রাখতে পারবে না। রিতমের থেকে রাহুল অনেক যোগ্য, ওকে বিয়ে করলে আমি সুখে থাকবো মনামি। তুই এত বড় স্বার্থপর আমি জানলাম বিপাশা। ঘৃণা হচ্ছে তোকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবতে। রিতমদার মতো মেধাবী ভালো মনের একটা ছেলের মনটা ভেঙে গুড়িয়ে দিতে তোর একটু বিবেকে বাঁধলো না? তুই ভীষণ নোংরা মনের মানুষ বিপাশা। এই তোর মতো মেয়েদের জন্যই প্রেম ভালোবাসা শব্দটা থেকেও অনেকের বিশ্বাস উঠে যায়। জানিস তো, এ পৃথিবীতে বিনা কারণে কারো মন ভাঙা, এটাও ভীষণ বড় একটা পাপ। এতে সেই মানুষটা চরম মানসিক বিপর্যয়ের শিকার হয়। মনামির কথা শুনে ভ্রু কুঁচকে বিপাশা বলেছিল, বাবা, তোর এত দরদ রিতমের প্রতি! রিতমদা রিতমদা করতে করতে তুই ওর প্রেমে পড়ে গেছিস নাকি?
যদি সেটা হয় তাহলে বেস্ট অফ লাক মনামি। রিতমকে আর মানসিক অবসাদের শিকার হতে হবে না। তুই তোর প্রেম ভালোবাসা দিয়ে রিতমকে আগলে রাখিস। অবশ্য রিতম যদি তোকে ভালোবাসে, সবসময় তো আমার সাথেই থাকতিস, রিতম কি কখনো তোর দিকে তাকিয়ে দেখেছে? আর দেখবেই বা কেন? তোর যা রূপের ছিঁড়ি, কখনো দেখেছিস আমার পাশে থেকে কেমন দেখায়? যাকগে, এখন শোন, আমার বিয়ের দুদিন আগে থেকেই তোকে কিন্তু আসতে হবে। যতই হোক তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। ধন্যবাদ রে, আমাকে নিজের চোখে আঙুল দিয়ে নিজের অবস্থানটা বুঝিয়ে দেওয়ার জন্য। তবে কি জানিস, আমি দেখতে যতই খারাপ হই না কেন, আমার ভেতরের মনটা ভীষণ সুন্দর। অন্তত তোর মতো সুবিধাবাদী তো একেবারেই নয়। আর রইল তোর বিয়ের নেমন্তন্ন খাওয়া। সরি রে বিপাশা, তোর বিয়েতে এসে আনন্দ করা আমার পক্ষে সম্ভব হবে না। সত্যিই তোকে সরাসরি বলে দিই, এই মুহূর্ত থেকে তোকে আর আমি বান্ধবী বলে স্বীকার করি না। তোর নিচু মানসিকতার সঙ্গে আমার মানসিকতা কিছুতেই মিলবে না। ক্ষমা করিস আমায়। তবে তোকে একটা শেষ কথা বলে যাই, আজ রিতমের সাথে যেটা করলি, আগামীকাল তোর স্বামী রাহুলের সাথে সেটা করিস না। যাকে বিয়ে করবি তাকে অন্তত ঠকাস না। বিয়ে করে সুখী থাকিস ভাই। তোর বিবাহিত জীবনের অনেক শুভকামনা জানাই। তারপর আর বিপাশার বিয়েতে আসেনি মনামি। আর রিতমের কোনো খবর রাখেনি বিপাশা। রাহুলের সঙ্গে বিবাহ পরবর্তী জীবন স্বপ্নের মতো কেটেছে তার। জাঁকজমক করে বিয়ে, কাশ্মীরে হানিমুন, পরে রাহুলের সঙ্গে তার চাকরি সূত্রে জলপাইগুড়িতে চলে যায় বিপাশা। 5 বছর সেখানে থাকার পর এই বছর দুই হাওড়ার নিমপুরাতে ট্রান্সফার নিয়ে রাহুলের সঙ্গে এসেছে সে। এখন নিমপুরাতেই বাড়ি ভাড়া নিয়ে থাকে তারা। শনি রবিবার তাকে নিয়ে কলকাতায় নিজেদের বাড়িতে চলে যায় রাহুল। রাহুলের সঙ্গে বিবাহিত জীবন বেশ ভালোই কাটছে তার। প্রতি বছর একবার করে বাইরে ঘুরতে বেড়ানো, দেদার শপিং, ইচ্ছে মতো স্বাধীন জীবন। টাকা পয়সার অভাব নেই রাহুলের। তবে ইদানিং তার প্রতি প্রেমে একটু ভাটা এসেছে। এখন মাঝে মাঝে রেগে ওঠে সে। বেশ কিছুদিন ধরেই একটা সন্তান চাইছে রাহুল, কিন্তু সে নিজে এ ব্যাপারে ভীষণ উদাসীন। এত কম বয়সে সন্তানের দায়িত্ব নিতে রাজি নয়। এজন্য ইদানিং নিজেদের মধ্যে টুকটাক ভুল বোঝাবুঝি আরম্ভ হয়ে গেছে। এই আজ যেমন রাহুল তাকে সম্পূর্ণ ইগনোর করে মুগ্ধ হয়ে মনামির দিকে তাকিয়ে আছে। মনামি তখন চোখ বন্ধ করে গাইছে, ভালোবাসি ভালোবাসি, সেই দূরে কাছে, দূরে জলে স্থলে, বাজায় বাসি, ভালোবাসি ভালোবাসি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে গিটার বাজাচ্ছে রিতম। দুজনের চোখে মুখেই ভালোবাসার পরিতৃপ্তির ছাপ। এদের দেখে অন্তরটা জ্বলে ওঠে বিপাশার। মনে মনে ভাবে, মনামিটার যে পেটে পেটে এত জিলেপির প্যাচ ছিল, আগে বুঝতাম না। ঠিক রিতমটার সঙ্গে ঝুলে গেছে। এখন তো ভীষণ ভালো চাকরি পেয়ে গেছে রিতম, তাই সুযোগ বুঝে তার গলায় ঝুলে পড়েছে। আর এখন এমন ভাব করছে যেন দুজনের কত দিনের প্রেম। আর আমাকে চিনেও চিনতে পারছে না। দুজনে একদম পাত্তাই দিচ্ছে না। অহংকার হয়েছে মনামের। হাজার হোক বিডিওর স্ত্রী তো। আর রিতম, ওর ভীষণ অহংকার হয়েছে। আগে আমার পিছনে পিছনে সবসময় ঘাড় নিচু করে ঘুরতো, এখন একবার চোখ তুলে আমার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। হঠাৎ সকলের সমবেত হাততালির শব্দে চমকে ওঠে সে। তোষামোদের সুরে দেবেশদা বলে, স্যার, ম্যাডাম যে এত সুন্দর গান করেন, এত গুণী, আমরা আগে জানতাম না। আজকের পিকনিকে আমাদের উপরি পাওনা ম্যাডামের সুমিষ্ট গলায় সুললিত সঙ্গীত। এই প্রথম বিপাশার দিকে সরাসরি তাকায় রিতম। মৃদু হেসে সকলকে বলে, ম্যাডাম শুধু গুণীই নন, ভীষণ ভালো মানসিকতার একজন নারী। আমার অনেক দিনের পরিচিত, দুঃসময়ের বান্ধবী। কথায় বলে না, দুঃসময় প্রকৃত মানুষ চেনা যায়। যখন আমি বেকার একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছি, আমার 4 বছরের পুরানো প্রেমিকা আমার হাত ছেড়ে দিয়ে শক্তপোক্ত হাত ধরে নিতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। সে সময় হঠাৎ করেই আমার মা চলে যান। এমন চরম মানসিক এবং পারিবারিক অসহায় অবস্থায় এই ম্যাডাম প্রকৃত বন্ধুর মতো আমার পাশে দাঁড়ান। তার সহমর্মিতা দিয়ে, সহানুভূতি দিয়ে, শ্রম দিয়ে আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। আজ আমি যা কিছু হয়েছি, তার পিছনে এই ম্যাডামের ভূমিকা অনেকখানি। আহ, কি হচ্ছে কি, তুমি চুপ করো না, লজ্জা পেয়ে মনামি বলে। না না মনামি, আজ আমায় বলতে দাও। মনামি যে শুধু আমাকে সঠিক পথের দিশা দেখিয়েছে তাই নয়, মিসেস মনামি চৌধুরী এখন অনেকেরই আলোর পথের দিশা দেখাচ্ছে।
ভালোবাসা বলে মনামির এনজিও পথশিশুদের পড়াশোনা ও তাদের পুনর্বাসন নিয়ে কাজ চালাচ্ছে। তাছাড়া ম্যাডাম পেশায় একটা উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষিকা। উপস্থিত সবাই মুগ্ধ হয়ে শ্রদ্ধা ও সম্ভ্রমের চোখে মনামিকে দেখে যাচ্ছে ও প্রশংসায় ভরিয়ে দিচ্ছে। খাওয়া দাওয়ার পর পিকনিকের জায়গা থেকে একটু দূরে একা ফোনে কথা বলছিল মনামি। হঠাৎ তার পিছনে গিয়ে বিপাশা দাঁড়ায়। কিরে, চিনতে পারছিস না নাকি? তুই এখন তো বিটিওর বউ, তারপর আবার স্কুলের শিক্ষিকা, আবার ওই সব ভিখিরি শিশুদের জন্য কী সব করিস। তোর তো কপাল খুলে গেছে দেখছি। তোর বর তো তোর প্রশংসায় পঞ্চমুখ। তা কী দিয়ে বশ করলি রিতমকে? বাবা, দুজনের এত প্রেম। মৃদু হেসে মনামি বলে, তুই কিন্তু একই আছিস বিপাশা, একটু পাল্টাসনি। তোর মানসিকতাটা একই রকম নিচু রয়ে গেল। রাস্তার অনাথ বাচ্চারা ভিখারি, সত্যি পারিস তুই। আর শোন, এখন যেন ভুলেও রিতম রিতম বলিস না, স্যার বলবি। তোর বর রাহুল এখন রিতমের নিচের পোস্টে কাজ করে। সবসময় কীরকম স্যার স্যার ম্যাডাম ম্যাডাম করে তোষামত করছে, দেখতে পারছিস না? ভালোই বললি রে। আমার ছেড়ে যাওয়া প্রেমিককে বিয়ে করে এত অহংকার তোর। তবে জানি না রিতম কি দেখে তোকে পছন্দ করেছে। এখন ও তো বিডিও, ইচ্ছা করলেও তোর থেকে অনেক সুন্দরী মেয়ে পেত বিয়ে করার জন্য। মনামিকে ডাকতে এসে বিপাশার কথাগুলো শুনে ফেলে রিতম। এগিয়ে গিয়ে বলে, গায়ের চামড়া ফর্সা সুন্দর হলেই মানুষের মন মানসিকতা সুন্দর হয় না ম্যাডাম। এ কথাটা আমি জীবনের কাছ থেকে শিখেছি। সুন্দরভাবে জীবনযাপন করতে হলে সুন্দর মানসিকতার জীবনসাথীর প্রয়োজন, যা আমি আমার স্ত্রী মনামির মধ্যে পেয়েছি। আহত গলায় বিপাশা বলে, আমাকে আপনি আপনি করে কেন কথা বলছো রিতম? তুমি কি আমাকে চেনো না? আমাদের এতদিনের সম্পর্ক ছিল, নাকি মনামিকে বিয়ে করে আমাকে সম্পূর্ণ ভুলে গেছো? এবার হেসে ওঠে রিতম। ভুল করলেন ম্যাডাম, আমি কিন্তু আপনার বেকার প্রাক্তন প্রেমিক নই। আমি এখন রীতিমতো প্রতিষ্ঠিত একজন সরকারি অফিসার। আর আপনাকে আমি একদমই চিনি না। হ্যাঁ, আমার একজন স্বার্থপর প্রতারক প্রাক্তন প্রেমিকা ছিল, তবে তার কথা এখন আমার আর মনে পড়ে না। আমি বর্তমানে নিচু মানসিকতার লোকজনের সঙ্গে বেশি মেলামেশা পছন্দ করি না। চলো মনামি, এখানে ফালতু নিজের মূল্যবান সময় অপচয় করো না। একটু পরে সবাই ওদের খোঁজে এসে এখানে পৌঁছায়। রাহুল বলে, কি ব্যাপার বিপাশা, ম্যাডামকে তুমি চেনো নাকি? দেখলাম দুজনে অনেকক্ষণ ধরে হেসে হেসে গল্প করছো। বিপাশার কথা বলার আগেই মনামি হেসে বলে, না না মিস্টার সেনগুপ্ত, মিসেস বিপাশা সেনগুপ্তের সাথে আমার আজই এখানে আলাপ হলো। আসলে আমরা বাগানের এই ফুলগুলো নিয়ে আলোচনা করছিলাম। আহত দৃষ্টিতে মনামের দিকে তাকায় বিপাশা। মনামি আজ থেকে বান্ধবী বলে পরিচয় দিতেও বিন্দুমাত্র রাজি নয়, অথচ একদিন তারা প্রিয় বান্ধবী ছিল। অপমানে মুখটা কালো হয়ে যায়। সকলের দিকে হেসে রিতম বলে, আজকের দিনটা খুব ভালো কাটলো আপনাদের সঙ্গে। আজ আসি তাহলে। মিস্টার রাহুল সেনগুপ্ত, আমার গাড়িটা যদি পার্কিং থেকে কাইন্ডলি এনে দেন। হ্যাঁ হ্যাঁ স্যার, এখনই যাচ্ছি। দৌড়ে গিয়ে পার্কিং এরিয়া থেকে গাড়িটা সামনে এনে দেয় রাহুল। মনামিকে পাশে বসিয়ে নিজে ড্রাইভ করে পিকনিক স্পট থেকে বেরিয়ে যায় রিতম। পিছনে অপমানের কালো বিপাশা চোখের জল লুকাতে তাড়াতাড়ি সানগ্লাসটা পরে নেয়। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।